নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি বাগবাজারে। বাগবাজারে 7টি দর্শনীয় স্থান তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই বাগবাজারের সঙ্গে শিল্প সংস্কৃতির যোগ বহুদিনের। এই নিয়ে বাগবাজারের স্থানীয় মানুষদের যথেষ্ট আবেগ আছে। আমি মাঝেরহাট স্টেশন থেকে মাত্র 5 টাকা টিকিট দিয়ে মাঝেরহাট দত্তপুকুর লোকালে গঙ্গার শোভা দেখতে দেখতে বাগবাজারের দিকে যাচ্ছি। এছাড়া মেট্রো করে শোভাবাজার বা শ্যামবাজারে নেমে হেঁটে বা অটো করে অনায়াসেই চলে আসা যায় বাগবাজারে। কলকাতার যে কোনো জায়গা থেকে বাগবাজারগামী বাসে করেও বাগবাজারে আসা যায়। চলে এলাম বাগবাজার স্টেশনে। বাগবাজার স্টেশনের পাশেই রয়েছে মায়ের ঘাট। মায়ের ঘাট থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে ডান দিকের গলি দিয়ে ঢুকলেই সামনেই মায়ের বাড়ি। আমাদের আজকে প্রথম দর্শনীয় স্থান মায়ের বাড়ি। চলে এসেছি মায়ের বাড়ি। এখানে লেখা আছে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে দুপুর 11টা, বিকেল 4:30 থেকে রাত 8টা পর্যন্ত মায়ের বাড়ি খোলা থাকে। 30শে মে অর্থাৎ আজকে মায়ের পদার্পণ তিথি অনুষ্ঠানের সূচি এখানে দেওয়া আছে। আমি বুধবার মায়ের বাড়ি এসেছিলাম। মায়ের বাড়ি তিথি উপলক্ষে চারিদিকে প্যান্ডেল হতে দেখেছি। উত্তর কলকাতার 1 নম্বর উদ্বোধন লেনের রামকৃষ্ণ মঠের এই বাড়িটি মায়ের বাড়ি হিসেবে পরিচিত। সারদা মা দক্ষিণেশ্বরে থাকাকালীন প্রায়ই কলকাতায় আসতেন এবং কলকাতায় সারদা মায়ের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। অবশেষে পাকা বাড়ি করে দোতলা তুলে মাকে এই বাড়িতে আনা হয়। 1909 সনে 23শে মে মা এই বাড়িতে পদার্পণ করেন। 1920 সালে 21শে জুলাই মা এই বাড়িতেই দেহ রাখেন। মায়ের বাড়িতে প্রবেশ করে উপরে উঠে মাকে দর্শন করলাম। মা দেহ রাখার পর মায়ের ঘরটি মন্দির হয়েছে। মা যে খাটটি ব্যবহার করতেন সেই খাটে মার ছবি রয়েছে, মার পদচিহ্ন। মায়ের কাছে শ্রীরামকৃষ্ণের যে ছবিটি থাকতো সেটি এখন রূপোর সিংহাসনে রয়েছে। এই ঘরটিতে স্বামী শারদানন্দের ছবি রয়েছে। মাকে দর্শন করে সবাই এখানে বসে ধ্যান করেন। যে টয়লেট, হাত ধোবার কল, জল খাবার কল রয়েছে। নিচে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে। নিচের তলায় প্রবেশপথের বাম দিকে ছোট ঘরটি হচ্ছে স্বামী শারদানন্দের অফিস ঘর। মা কাউকে খালি মুখে ফেরাতেন না। মার সঙ্গে যেই দেখা করতে আসতো মা তাকে না খাইয়ে ছাড়তেন না। মার এখানে প্রসাদ খেয়ে বাইরে বেরিয়ে এলাম। এখানে দোকানে ছবি, ধূপকাঠি এবং অন্যান্য জিনিস বিক্রি হতে দেখলাম। এবার আমাদের দ্বিতীয় গন্তব্য মায়ের ঘাটের দিকে গেলাম। বাগবাজারের বাড়িতে থাকাকালীন মা যতদিন ছিলেন ততদিন নিয়মিত গঙ্গা স্নানে যেতেন। মায়ের জানলা দিয়েও গঙ্গা দেখা যেত। তিনি যেই ঘাটে স্নানে যেতেন সেই ঘাট আগে পাগলা বাবুর ঘাট বা বিচালি ঘাট নামে পরিচিত ছিল। পরে মায়ের ঘাট নামে পরিচিতি লাভ করে। 1920 সালে এই ঘাট সংস্কার করে মায়ের নামে উৎসর্গ করা হয়। ঘাটের কাছে মায়ের একটি মূর্তি রয়েছে। মায়ের বাড়িতে রোজ ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। মায়ের বাড়িতে ভোগ খেতে হলে সকাল 10:30টার আগেই কুপন নিয়ে নিতে হবে এবং 11:30টার মধ্যেই পৌঁছে যেতে হবে। মায়ের বাড়ি, মায়ের ঘাট দেখে আমাদের তৃতীয় গন্তব্য গৌড়ীয় মঠের দিকে রওনা দিলাম। মেইন রাস্তায় উঠে সামনের সিগন্যালে ডান দিকে ঢুকেই গৌড়ীয় মঠ। রাস্তার উপরেই জগন্নাথের, বলরাম ও সুভদ্রার মূর্তি দেখলাম ও পুজো হতে দেখলাম। সিগন্যালের ডান দিকে রাস্তায় ঢুকেই গিরিশ মঞ্চ পড়ল। গিরিশ মঞ্চের উল্টো দিকেই মন্দিরে যাবার রাস্তা। এই চলে এলাম মন্দিরে। এখানে গেট বন্ধ। আমি ডান দিকে এগিয়ে মেইন গেটে ছোট দরজা দিয়ে ঢুকলাম। বাগবাজারে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা হয়েছিল 1920 সনে 6ই সেপ্টেম্বর। প্রতিষ্ঠাতা ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। ঢুকেই প্রথমে ডান দিকে চটি রাখলাম, বাঁ দিকে জলের কল দেখলাম।
এখানে একটি মিউজিয়ামও আছে, এটি এখন বন্ধ ছিল। তোমাদের এখানটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, ভেতরে ভিডিও করা যাবে না। গৌড়ীয় মঠে দুপুরে রোজ ভোগ প্রসাদ খাওয়ানো হয়। সকাল 9টা থেকে 11টার মধ্যে কুপন কালেক্ট করতে হয়। কুপনের মূল্য 80 টাকা। গৌড়ীয় মঠে রাধাকৃষ্ণের মূর্তির সঙ্গে মহাপ্রভু গৌরাঙ্গের মূর্তিও রয়েছে। মন্দির খোলার সময় সকাল 4টা থেকে দুপুর 12:30। এখানে গেস্ট হাউস আছে, বাইরে থেকে এসে থাকা যায়। 250 টাকা পার হেড। সকালে জলখাবার আছে দুপুরে এবং রাতে। সকালে জলখাবার 70 টাকা, দুপুর ও রাতের খাবারের মূল্য 80 টাকা। বাইরে থেকে খাবার এনে খাওয়া যায়, কিন্তু সেটা নিরামিষ হতে হবে। গৌড়ীয় মঠ থেকে বেরিয়ে এবার গিরিশ মঞ্চের রাস্তা ধরে মেন রাস্তায় উঠে এলাম। এই গিরিশ মঞ্চ কলকাতার একটি নাট্যমঞ্চ। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই মঞ্চটি উদ্বোধন করেন। মঞ্চটির নামকরণ হয়েছে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের নামে। এবার মেইন রাস্তা পার হয়ে আমাদের 4 নম্বর গন্তব্য নিবেদিতা হাউসের দিকে রওনা দিলাম। গলির মুখেই নিবেদিতা হাউস। গলির মুখ থেকেই সাদা বাড়িটা দেখা যাচ্ছে, এটাই নিবেদিতা হাউস। নিবেদিতা হাউস বন্ধ দেখলাম। এই বাড়িটি কলকাতা পৌর সংস্থা 2005 সালে হেরিটেজ ভবন হিসাবে চিহ্নিত করেছে। ভারতবর্ষে থাকাকালীন ভগিনী নিবেদিতা প্রথম দিকে এই বাড়িটিতে ছিলেন। নিবেদিতা হাউস থেকে বেরিয়ে রাস্তায় এই ফলকটি দেখলাম। রাস্তায় উঠেই গিরিশ অ্যাভিনিউ ধরে হেঁটে সামনেই দেখলাম গিরিশচন্দ্র ঘোষের বাড়ি, আমাদের 5 নম্বর গন্তব্যস্থল। এই সেই বাড়ি। বাড়ির দুদিক দিয়ে রাস্তা চলে গেছে, বাড়িটি মাঝখানে রয়েছে। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন একজন বাঙালি সঙ্গীত স্রষ্টা, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য পরিচালনা ও নট। বাংলা থিয়েটারে স্বর্ণযুগ মূলত তারই অবদান। আবার রাস্তা পেরিয়ে আমাদের 6 নম্বর গন্তব্য বলরাম মন্দির চলে এলাম। আমি সন্ধ্যা আরতি 6:30টার সময় বলরাম মন্দিরে এসেছিলাম, তাই কোনো ভেতরের ফটো ভিডিও করতে পারিনি। বলরাম মন্দির রামকৃষ্ণ মঠ ও মন্দিরের একটি শাখা কেন্দ্র। 1897 সালের 1 মে এই বাড়িতে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। বাঁ দিকের উপরের ঘরটায় সন্ধ্যা আরতি হচ্ছে। বলরাম বসু রামকৃষ্ণ পরমহংসের শিষ্য ছিলেন। রামকৃষ্ণ পরমহংস কলকাতা নিবাসী ভক্তদের সঙ্গে এই বাড়িতে দেখা করতে আসতেন। যে ঘরটিতে তিনি শিষ্যদের সঙ্গে দেখা করতেন সেই ঘরটি এখন ঠাকুরঘর। বলরাম মন্দির দেখে এবার আমাদের 7 নম্বর গন্তব্য সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরের দিকে গেলাম। মেইন রাস্তা দিয়ে অল্প হেঁটেই রাস্তার উপরে নবীনচন্দ্র দাশের স্ট্যাচু দেখলাম। আমাদের রসগোল্লা মিষ্টি আবিষ্কার করেছিলেন বাগবাজারের এই নবীনচন্দ্র দাশ। নবীনচন্দ্র দাস স্ট্যাচুর পাশ দিয়ে রাস্তায় ঢুকে এবার আমি চলে এলাম আমাদের 7 নম্বর গন্তব্য সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির। এই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ বহুবার এসেছেন। নাট্যকার গিরিশ ঘোষ এসে তার নাটকের লেখা প্রতিটি পাতা দেবীর পায়ে সমর্পণ করেন। তিনি ভালোবেসে মায়ের নাম রেখেছিলেন গিন্নিমা, সেই থেকে দেবী এই নামে পরিচিত। সিদ্ধেশ্বরী কালী মন্দির হিমালয়ে তপস্যারত কালীবর নামে এক সন্ন্যাসী প্রতিষ্ঠা করেছিলেন। সাধক কালীবর এখানে তপস্যা করেন এবং সিদ্ধি লাভ করেন। কথিত আছে দেবী ওই সাধককে বর্তমান মন্দিরের এই বিগ্রহ রূপে দর্শন করান। মা কালী যে রূপে দেখা দিয়েছিলেন সেই মূর্তি প্রতিষ্ঠা করেন কালীবর। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই। কলকাতা ঘুরতে হয় পায়ে হেঁটে। বাগবাজার পায়ে হেঁটে 7টা জায়গা তোমাদের ঘুরিয়ে দেখালাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে পুরনো বন্ধুরা নিশ্চয়ই আমার পাশে থেকে লাইক
ও কমেন্ট করে দেবে। নতুন যারা দেখছো আমার এই সোমার শখ ও ভালোবাসা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।